পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। শিক্ষার্থী বন্ধুরা, পূজার ছুটির পর আমরা আমাদের নির্ধারিত ক্লাসে ফিরে এসেছি। আমি আশা করছি তোমরাও নিয়মিত লেখাপড়া শুরু করবে। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত শনিবার বেলা 11টার বাংলা ক্লাসে তোমাদের জানাই স্বাগতম। আমার আজকের পাঠ শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, পাঠ শিরোনাম বিরাম চিহ্ন। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে ফর্ম পূরণের উপর তোমাদের ক্লাস নেওয়া হয়েছিল। ফর্ম পূরণ থেকে তোমাদের বাড়ির কাজ দেওয়া হয়েছিল। আশা করি সবাই বাড়ির কাজ করেছো। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে: বিরাম চিহ্নের পরিচয় জানতে পারবে, বিরাম চিহ্নের সংজ্ঞা জানতে পারবে, বিরাম চিহ্নের প্রয়োজনীয়তা জানতে পারবে, বিরাম চিহ্ন ব্যবহারের কিছু নিয়ম সম্পর্কে ধারণা লাভ করবে, বিরাম চিহ্ন ব্যবহারে সচেতন ও আগ্রহী হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা বিষয়ের যে প্রশ্ন হবে সেই প্রশ্নের 8 নং প্রশ্ন বিরাম চিহ্ন, অর্থাৎ সেখানে একটি অনুচ্ছেদ থাকবে এবং অনুচ্ছেদটির যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় তোমাদের লিখতে হবে। বিরাম চিহ্নের পরিচয়। শিক্ষার্থীরা, প্রথমে বিরাম চিহ্নের পরিচয় তোমরা জেনে নাও। আমরা কিছু বলা বা পড়ার সময় শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য মাঝে মাঝে একটু থামি। এছাড়া ভাষার অর্থ স্পষ্ট করার জন্যও মাঝে মাঝে থামতে হয়। এই থামার নামই বিরাম। বিরাম অর্থ থামা বা বিরতি দেওয়া। বাক্যে এই বিরাম বোঝাতে এবং অর্থ স্পষ্ট করতে কিছু চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নগুলোই বিরাম চিহ্ন। বিরাম চিহ্নকে যতি বা ছেদ চিহ্ন বলা হয়। বিরাম চিহ্নের সংজ্ঞা। শিক্ষার্থী বন্ধুরা, বিরাম চিহ্ন কাকে বলে বা এর সংজ্ঞা কি তা তোমরা জেনে নাও। লিখিত বাক্যে ছেদ বা বিরাম বোঝানোর জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় তাদের সাধারণত ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন বলা হয়। অথবা অন্যভাবে বলা যায়, লেখার ক্ষেত্রে বক্তব্যকে যথাযথভাবে প্রকাশ এবং তার অর্থকে সুস্পষ্টভাবে উপস্থাপনের জন্য যেসব চিহ্ন ব্যবহৃত হয় তাদের ছেদ বা বিরাম চিহ্ন বলে। বিরাম চিহ্নের প্রয়োজনীয়তা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বাংলা দ্বিতীয় পত্রের একটি অংশ হচ্ছে বিরাম চিহ্ন।
আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যে বাক্যগুলো লিখে থাকি বা প্রকাশ করে থাকি সেখানে মাঝে মাঝে থামার প্রয়োজন হয়। আর আমরা জেনেছি এই থামার নামই হচ্ছে বিরাম চিহ্ন। তাহলে এই বিরাম চিহ্নগুলোর অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। বাক্যের অর্থ বোঝাতে সাহায্য করে, বাক্যের উচ্চারণ ও সুন্দরভাবে পড়তে সাহায্য করে। বিরাম চিহ্ন বাক্যের শুরু ও শেষ বোঝাতে সাহায্য করে, বাক্যে ব্যবহৃত পদগুচ্ছ ভাব অনুসারে অর্থবহ করে তোলে। এছাড়াও বিরাম চিহ্ন বাক্যের সমাপ্তি নির্দেশ করে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এখানে একটি ছকের সাহায্যে বিরাম চিহ্নের নাম, আকৃতি ও বিরতিকাল উল্লেখ করা হয়েছে। অর্থাৎ বিরাম চিহ্নের নামগুলো দেওয়া আছে এবং আকৃতি, অর্থাৎ বিরাম চিহ্নগুলো কোন আকৃতির হবে, কি দিয়ে তোমরা প্রকাশ করবে তা উল্লেখ করা হয়েছে এবং কোন বিরাম চিহ্নের বেলায় কতটুকু থামার প্রয়োজন সেই সময়টুকু উল্লেখ করা হয়েছে। ছকে প্রথমে রয়েছে বিরাম চিহ্নের নাম, আকৃতি, বিরতিকাল। কমা, কমার আকৃতি দেখো। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়েও এই আকৃতিগুলো পাবে। তোমরা পাঠ্য বইয়ের অর্থাৎ তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের সাহায্য নিতে পারো। কমার বিরতিকাল হচ্ছে এক বলতে যে সময় লাগে, সেমিকোলন, এক বলার দ্বিগুণ সময়, দাড়ি, 1 সেকেন্ড, প্রশ্নবোধক চিহ্ন। আকৃতি তোমরা দেখো, প্রশ্নবোধকের আকৃতি, এর বিরতিকাল হচ্ছে 1 সেকেন্ড। বিস্ময় সূচক চিহ্ন, এরও বিরতিকাল হচ্ছে 1 সেকেন্ড। কোলন, বিরতিকাল 1 সেকেন্ড। কোলন ড্যাশ, বিরতিকাল 1 সেকেন্ড। ড্যাশ, এরও বিরতিকাল হচ্ছে 1 সেকেন্ড। শিক্ষার্থীরা, তোমরা আকৃতিগুলো অবশ্যই চিনবে এবং শিখবে। হাইফেন থামার প্রয়োজন নেই। লোপ চিহ্ন, এরও বিরতিকাল হচ্ছে যে লোপ চিহ্ন ব্যবহারের সময় থামার প্রয়োজন হয় না। উদ্ধৃতি চিহ্ন, এই চিহ্ন ব্যবহারের সময় এক বলার যে সময় লাগে ততটুকু সময় বিরতি দিতে হয়। বন্ধনী চিহ্ন, এই চিহ্ন ব্যবহারেও থামার প্রয়োজন নেই। বিরাম চিহ্ন ব্যবহারের কিছু নিয়ম। শিক্ষার্থীরা, কয়েকটি বিরাম চিহ্ন বাক্যের শেষে ব্যবহৃত হয় এবং
কিছু বিরাম চিহ্ন বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। নিচে এগুলোর পরিচয় দেওয়া হলো। প্রথমে রয়েছে বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন। বাক্যের শেষে যে বিরাম চিহ্নগুলো ব্যবহৃত হয় তা হচ্ছে দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন। অর্থাৎ শিক্ষার্থীরা, আমরা জেনেছি বাক্যের শেষে 3টি বিরাম চিহ্ন ব্যবহৃত হয়, তা হলো দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন। প্রথমে দাড়ি। বাক্যের সমাপ্তি বা পূর্ণবিরতি বোঝাতে বাক্যের শেষে দাড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহৃত হয়। অর্থাৎ দাড়ির অপর নাম হচ্ছে পূর্ণচ্ছেদ। এখানে কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে, তোমরা দেখো। পাহাড় আর জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের রাস্তা। এবং এই বাক্যে সমাপ্তি বোঝাতে বাক্যের শেষে দাড়ি চিহ্ন ব্যবহৃত হয়েছে। রাস্তা হেয়ারপিনের মতো এঁকে বেঁকে উপরের দিকে উঠেছে। এই বাক্যটিরও সমাপ্তি বোঝাতে শেষে দাড়ি চিহ্ন ব্যবহৃত হয়েছে। আব্দুল লতিফ পাহাড়ের পথ দিয়ে মোটর চালাতে সিদ্ধহস্ত। এই বাক্যটির মধ্যেও সমাপ্তি বোঝাতে বাক্যর শেষে দাড়ি ব্যবহার করা হয়েছে। এরপর রয়েছে প্রশ্নচিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন। অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নের অপর নাম হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। প্রশ্ন বা জিজ্ঞাসা বোঝাতে প্রশ্নচিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন ব্যবহৃত হয়। যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে, তোমার নাম কি? এবং এই বাক্যের পরে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। নতুন দাকে বাঘে নিল না তোরে? এই বাক্যটির শেষেও প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। এবার ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? তোমরা দেখো, এই বাক্যটির শেষেও প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়েছে, কারণ এই 3টি উদাহরণেই প্রশ্ন বা জিজ্ঞাসা বোঝানো হয়েছে। এর পরবর্তীতে রয়েছে আমাদের বিস্ময় চিহ্ন। হৃদয়াবেগ অর্থাৎ ভয়, ঘৃণা, আনন্দ ও দুঃখ ইত্যাদি প্রকাশ করতে এবং সম্বোধন পদের পরে বিস্ময় চিহ্ন ব্যবহৃত হয়। যেমন উদাহরণ দেওয়া হয়েছে, ওরে বাবা কত বড় সাপ। তোমরা দেখো, এখানে ওরে বাবার পরে বিস্ময় চিহ্ন ব্যবহার করা হয়েছে এবং কত বড় সাপ এই বাক্যটির শেষেও বিস্ময় চিহ্ন ব্যবহার করা হয়েছে। আহা কি চমৎকার দৃশ্য, এখানেও বিস্ময় চিহ্ন ব্যবহার করা হয়েছে। পরবর্তী উদাহরণটি হচ্ছে, হায় হায় ছেলেটা এতিম হয়ে গেল। পরবর্তী উদাহরণ, মহারাজ এ আশ্রম মৃগ বধ করিবেন না। শিক্ষার্থীরা, এই উদাহরণগুলোর মধ্যে দিয়ে ভয়, ঘৃণা, আনন্দ, দুঃখ অর্থাৎ হৃদয়ের যে ভাব বা মনের যে ভাব তা প্রকাশ করা হয়েছে। তাই এই বাক্যগুলো বোঝাতে বিস্ময় চিহ্ন ব্যবহার করা হয়েছে। শিক্ষার্থীরা, এরপর রয়েছে বাক্যের মধ্যে ব্যবহৃত বিরাম চিহ্ন। বাক্যের মধ্যে যে বিরাম চিহ্নগুলো ব্যবহৃত হয় তা হচ্ছে কমা, সেমিকোলন, কোলন, কোলন ড্যাশ, ড্যাশ,
হাইফেন, উদ্ধৃতি চিহ্ন বা উদ্ধরণ চিহ্ন, বন্ধনী চিহ্ন। শিক্ষার্থীরা তোমরা দেখো, প্রথমে রয়েছে কমা। বাক্যের মধ্যে অল্প বিরতির জন্য কমা ব্যবহৃত হয়। বাক্যে অনেক ক্ষেত্রে কমা বসে। তার কতগুলো উদাহরণ এখানে তুলে ধরা হয়েছে। প্রথমটি হচ্ছে, বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ বিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন সুখ চাও, এরপরে কমা ব্যবহার করা হয়েছে সুখ পাবে পরিশ্রমে। অর্থাৎ এই বাক্যটিতে সুখ চাওয়ার পরে অল্প বিরতি দিতে হবে, তাই এখানে কমা ব্যবহার করা হয়েছে। খ নং রয়েছে, পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি পদগুলোর পর কমা বসে। যেমন সুখ, দুঃখ, আশা, নৈরাশ্য, একই মালিকার পুষ্প। অর্থাৎ এখানে একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ রয়েছে, যার একটির পর আরেকটির বোঝাতে কমা ব্যবহার করা হয়েছে। সম্বোধন পদের পরে কমা বসে। যেমন নিপা, এদিকে তাকাও। দেখো, নিপাকে সম্বোধন করা হয়েছে এবং নিপার পরে কমা ব্যবহার করা হয়েছে। এরপর বলা হয়েছে উদ্ধরণ চিহ্নের আগে কমা বসে। যেমন উদাহরণ দেওয়া হয়েছে, রনি বলল কাল স্কুল খুলবে। অর্থাৎ রনি বলল, এরপরে কমা ব্যবহার করা হয়েছে কারণ কাল স্কুল খুলবে এটি উদ্ধরণ চিহ্নের মধ্যে রাখা হয়েছে। আমরা জেনেছি উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্নের আগে কমা বসে। পরবর্তী নিয়মটি হচ্ছে, মাসের তারিখ লিখতে বার ও মাসের পর কমা বসে। দেখো এখানে ৮ই মাঘ বুধবার ১৩৭৫ সাল। অর্থাৎ তারিখ লিখে মাস বা বার লিখতে কমা ব্যবহার করা হয়েছে। এর পরবর্তী উদাহরণটি হচ্ছে, বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা বসে। যেমন এখানে যখন আমরা বাড়ির ঠিকানা লিখব তখন বাড়ির নাম্বার লিখতে হয় এবং সেই নম্বরের পর কমা ব্যবহার করতে হবে। উদাহরণ দিয়েছে ৯, কমা দিয়েছে এবং ইকবাল রোড, এরপর কমা ব্যবহার করা হয়েছে। পরবর্তী নিয়মটি রয়েছে, সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কমা বসে। যেমন পদ্মা, মেঘনা, যমুনা আর ব্রহ্মপুত্র আমাদের বড় নদী। অর্থাৎ শিক্ষার্থীরা এখানে পদ্মা, মেঘনা, যমুনা প্রত্যেকটি নদীর নাম। আর নিয়মটি বলা হয়েছে সমজাতীয় বা অর্থাৎ সমজাতীয় একাধিক পদ থাকলে সেই ক্ষেত্রে কমা ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে যদি তোমরা অনেকগুলো ফুলের নাম লেখো সেই ক্ষেত্রেও তোমাদের কমা ব্যবহার করতে হবে। পরবর্তী নিয়মটি হচ্ছে, এক ধরনের পদ জোড়ায় জোড়ায় থাকলে প্রতি জোড়াকে আলাদা করতে কমা বসে। যেমন মামা মামি, চাচা চাচি, ফুপা ফুপু। এই ধরনের জোড়ায় জোড়ায় পদগুলো বোঝাতে কমা ব্যবহার করতে হবে। কমা ব্যবহারের সর্বশেষ নিয়মটি হচ্ছে, এক ধরনের একাধিক বাক্যাংশকে আলাদা করতে কমা বসে। যেমন আমাদের কাছে শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, রবীন্দ্র জয়ন্তী। দুঃখিত, আমি আবার বলছি, উদাহরণটি হচ্ছে, আমাদের আছে শহীদ দিবস, এরপর কমা ব্যবহার করা হয়েছে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী। এখানে দেখো নিয়মটিতে বলা হয়েছে এক ধরনের একাধিক বাক্যাংশকে আলাদা করতে হলে কমা ব্যবহার করতে হবে।
তাই যে এখানে দিবসগুলো উল্লেখ করা হয়েছে এবং দিবসের পরপর কমা ব্যবহার করা হয়েছে। এরপর রয়েছে সেমিকোলন ব্যবহারের নিয়ম। কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে। উদাহরণ দেওয়া হয়েছে, যেমন সংসারের মায়াজালে আবদ্ধ আমরা, এরপর সেমিকোলন ব্যবহার করা হয়েছে। এ মায়ার বন্ধন কি কখনো ছিন্ন করা যায়? পরবর্তীতে রয়েছে কোলন। একটি পূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ব্যবহৃত হয়। যেমন সভায় সিদ্ধান্ত হলো, এরপর কমা এরপর কোলন ব্যবহার করা হয়েছে। 1 মাস পরে নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর রয়েছে কোলন ড্যাশ, অর্থাৎ শিক্ষার্থীরা কোলন এবং ড্যাশ এই দুটি মিলিয়েই কোলন ড্যাশ হয়। উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোলন ড্যাশ ব্যবহৃত হয়। যেমন উৎসবের দিক থেকে, আমি আবার বলছি, উৎসের দিক থেকে শব্দ 5 প্রকার: তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ। এরপর রয়েছে ড্যাশ। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন 2 বা ততোধিক বাক্যের সমন্বয়ে বা সংযোগ বোঝাতে ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয়। যেমন তোমরা দারিদ্র্যের উপকার করো, এতে তোমাদের সম্মান যাবে না, বাড়বে। শিক্ষার্থীরা এখানে দেখো ড্যাশ ব্যবহার করা হয়েছে। এরপর রয়েছে হাইফেন। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয়। যেমন এ আমাদের শ্রদ্ধা, অভিনন্দন, আমাদের প্রীতি উপহার। তো শ্রদ্ধা, অভিনন্দন এরপর হাইফেন ব্যবহার করা হয়েছে এবং প্রীতি উপহারের মাঝখানে হাইফেন ব্যবহার করা হয়েছে। এরপর রয়েছে উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন, যাকে বলা হয় বক্তার প্রত্যক্ষ উক্তিকে উদ্ধরণ চিহ্নের অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ বক্তা কি বলেছে সেই বাক্যটিকে উদ্ধরণ চিহ্নের অন্তর্ভুক্ত করতে হয়। যেমন শিক্ষক বলেছেন, গতকাল জাপানে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। তাহলে এখানে তোমরা দেখো শিক্ষকের উক্তিটিকে উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্নের অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা, আমাদের সর্বশেষ বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন হলো বন্ধনী চিহ্ন, এবং 3 ধরনের বন্ধনী চিহ্ন ব্যবহার করা হয়। বন্ধনী চিহ্ন গাণিত শাস্ত্রে ব্যবহৃত হয়, তবে প্রথম বন্ধনীটি বিশেষ ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে ব্যবহৃত হয়ে থাকে। শিক্ষার্থীরা, বন্ধনী চিহ্ন 3 ধরনের হয়ে থাকে। প্রথমটিকে বলা হয় প্রথম বন্ধনী, দ্বিতীয়টি হচ্ছে দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয়টি হচ্ছে তৃতীয় বন্ধনী। তোমরা এই চিহ্নগুলো অবশ্যই চিনবে। উদাহরণ দেওয়া হয়েছে, তিনি ত্রিপুরায়, বর্তমানে কুমিল্লায়, দেখো এখানে প্রথম বন্ধনী ব্যবহার করা হয়েছে, জন্মগ্রহণ করেন। এরপর রয়েছে বিন্দু চিহ্ন। শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে বিন্দু চিহ্ন ব্যবহৃত হয়। যেমন তিনি পিএইচডি, এবং পিএইচডির পর এই বিন্দু চিহ্ন ব্যবহার করা হয়েছে, ডিগ্রি লাভ করেছেন। রাজু এবার এসএসসি পাশ করেছে, এসএসসির পরেও বিন্দু চিহ্ন ব্যবহার করা হয়েছে। শিক্ষার্থীরা, বিরাম চিহ্ন ব্যবহারের এই নিয়মগুলো তোমরা শিখবে।
এবং বিরাম চিহ্ন ব্যবহারের জন্য তোমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তোমাদের বাংলা পাঠ্য বইটি অর্থাৎ বোর্ড বই যেটি, সেই বইয়ের গল্পগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে রিডিং পড়তে হবে। কারণ তোমাদের বিরাম চিহ্ন বসানোর জন্য যে অনুচ্ছেদগুলো দেওয়া হবে সেটি তোমাদের পাঠ্য বই থেকেই আসবে, অর্থাৎ পাঠ্য বইয়ের যে গল্পগুলো আছে সেখান থেকেই 2-4টি বা 5টি বাক্য নিয়ে একটি অনুচ্ছেদ তৈরি করা হবে এবং সেই অনুচ্ছেদে তোমাদের বিরাম চিহ্ন বসাতে হবে এবং সেটি তোমাদের পাঠ্য বইয়ের গল্পের আলোকেই দেওয়া হবে। অন্য কোনোভাবে অনুচ্ছেদ সাজানো হবে না, অর্থাৎ গল্পের 2-4টি বা 5টি বাক্য নিয়েই অনুচ্ছেদ তৈরি করা হবে এবং সেখানে তোমাদের পাঠ্য বইয়ে যেভাবে বিরাম চিহ্ন দেওয়া আছে ঠিক সেইভাবেই বিরাম চিহ্নগুলো তোমাদের বসাতে হবে। তাই তোমাদের খুব মনোযোগ দিয়ে পাঠ্য বইয়ের গল্পগুলো রিডিং পড়তে হবে এবং যত বেশি তোমরা রিডিং পড়বে এই বিরাম চিহ্ন ব্যবহার বসানোটা তোমাদের জন্য সুবিধা হবে বা একটু সহজ হয়ে যাবে। বাড়ির কাজ, নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরাম চিহ্ন বসাও, অথবা তোমাদের প্রশ্নে উল্লেখ থাকতে পারে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো, এভাবেও হতে পারে। আমি বাড়ির কাজে দিয়েছি নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরাম চিহ্ন বসাও, অথবা তোমাদের প্রশ্নে থাকতে পারে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো। অনুচ্ছেদটি হচ্ছে, এক সময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও ওলবাঘ, কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না। প্রাণীবিদরা বলেছেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। এই বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই অনুচ্ছেদটির যথাস্থানে বিরাম চিহ্ন বসাবে এবং বাড়ির কাজটি সম্পন্ন করবে। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই আমাদের অনলাইন ক্লাসগুলো অনুসরণ করবে, নিয়মিত লেখাপড়া করবে এবং নির্দিষ্ট সময়ে বাড়ির কাজ সম্পন্ন করবে। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। ধন্যবাদ।